গুড। তার মানে কি ডিম্বাণুগুলো কোথায় থাকে? আমরা যদি চিন্তা করি এটা যদি আপনার ওভারি হয়, এটা যদি কি ওভারি হয়, তাহলে ওভারিতে অসংখ্য ডিম্বাণু আছে, তাই না? এই ডিম্বাণুগুলো প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলের ফলিকল স্টিমুলেটিং হরমোনের স্টিমুলেশনের কারণে কি হয়, ডিম্বাণুগুলো সবগুলো ডিম্বাণু থেকে কিছু ডিম্বাণু কি হয়, ম্যাচিউর হয়। একটা ডিম্বাণু স্পেসিফিকভাবে কি হয়, ম্যাচিউর হয়, তাই না? তাহলে প্রথমে কি ছিল, প্রিমোর্ডিয়াল সেল, তাই না? প্রিমোর্ডিয়াল গ্রানুলোসা বা প্রিমোর্ডিয়াল সেল, তাই না? তাহলে প্রিমোর্ডিয়াল সেল ছিল একদম, এখানে কি একটা না, অসংখ্য প্রিমোর্ডিয়াল সেল থাকে। আপনি কখনো ওই যে মুরগির ডিম দেখছেন না? মুরগির ডিমের অংশটা কখনো খাইছেন? ঠিক আছে, যদি মানে ডিম পাড়া মুরগি কেউ জবাই করে তাহলে এই অংশটুকু কি পাওয়া যায়, এখানে কি অসংখ্য ডিম দেখা যায় না? ডিম এর ভিতরে কি কিছু আছে একটু বড় হয়, কিছু কি একেবারে মোটামুটি বড় হতে থাকে। আমাদের এখানেও মহিলাদের ক্ষেত্রেও কি একই জিনিস, অসংখ্য প্রিমোর্ডিয়াল কি সেল থাকে, প্রিমোর্ডিয়াল গ্রানুলোসা সেল থাকে, তাই না? এখন কথা হচ্ছে এই সেলগুলা কি হয়, প্রথমে প্রাইমারি, তাই না? তারপরে কি সেকেন্ডারি, এরপরে টারশিয়ারি, এরপরে গ্রাফিন, তাই না? ঠিক আছে, গ্রাফিন ফলিকুলার সেল। আলটিমেট এটা যখন গ্রাফিন ফলিকুলার সেলটা আসে, প্রত্যেকটা ধাপে কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে, তাই না? কিরকম চেঞ্জ হয় দেখেন। আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের ভিডিওটা কে কে দেখছেন বলেন তো? আপনারা সবচেয়ে বেশি ফাঁকিবাজ এই ব্যাচ, ঠিক আছে? সেই জন্য আপনাদের ক্লাসগুলো দেওয়া না দেওয়া একই কথা, ঠিক আছে? গত যে ক্লাসগুলো আমরা দিছি, ঠিক আছে, আপনারা কোনো ক্লাস দেখেনি নাই, মানে ইন্ট্রোটাও যদি বলেন ক্লাস দেখেনি নাই, ঠিক আছে? দেখলো 2-4 মিনিট। দেখেন প্রত্যেকটা জিনিস ধরার উপায় আছে, ঠিক আছে? এখন মানুষ কখনো কখনো উপায়গুলো জানে না, আস্তে আস্তে কি জানে। এখন আমরা জানি যে কোন ব্যাচ কোন ভিডিওটা কতবার দেখছে, কতগুলা দেখছে, ঠিক আছে? কোন ব্যাচ দেখছে এটা সহ, কে দেখছে স্পেসিফিক না, কিন্তু যেহেতু আমরা প্লে লিস্ট দিয়ে দিচ্ছি, প্লে লিস্টে কোন ভিডিও কতবার দেখা হচ্ছে, কোন ব্যাচ, এবং এই ভিডিওটা কোন ব্যাচ বেশি দেখছে, সবগুলো এখন আমরা ডাটাগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তার মানে কি আপনাদের ব্যাচ, আপনাদের ভিডিও কম, লোয়েস্ট, ম্যাক্সিমাম ফাঁকিবাজ ব্যাচ, যে আপনাদের ভিডিওগুলো দেওয়া আমাদের জন্য কি অনুচিত। কারণ ভিডিওর জন্য আপনারা আসেন না, আবার কি ভিডিও যে দেখেন তাও না। আলটিমেট রেজাল্ট কি, পরীক্ষার ফলাফল, এই যে রেজাল্টটা দিদি বুঝবেন, আপনারা দেখ। মনে রাখবেন যে আমরা কখনোই আপনাকে ডেভেলপ করতে পারবো না, সম্ভবই না, তাই না? যদি আপনি না করেন। ওকে, তাহলে দেখেন প্রত্যেকটা ধাপে কি হচ্ছে, আমরা দেখতেছি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এলএইচ, তাই না? এই দুইটা হরমোন মেনস্ট্রুয়াল সাইকেল যেদিন থেকে শুরু হচ্ছে তারপর থেকে কি এসে এই যে প্রিমোর্ডিয়াল যে ফলিকলগুলো ছিল, ঠিক আছে, এই প্রিমোর্ডিয়াল ফলিকলগুলোতে কি প্রাইমারি, ঠিক আছে, এগুলো হচ্ছে সব প্রিমোর্ডিয়াল। ওকে, প্রিমোর্ডিয়াল ফলিকলগুলোকে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কি গ্রাফিন ফলিকলে রূপান্তরিত করে। কথা হচ্ছে যে যেহেতু ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন সবগুলোই কি করে, এই সবগুলোর উপরেই কাজ করে, তাহলে তো সবগুলোই কি হওয়ার কথা, গ্রাফিন ফলিকলে পরিণত হওয়ার কথা, তাই না? কিন্তু সবগুলো গ্রাফিন ফলিকলে পরিণত হয় না কেন? সবগুলো ম্যাচিউর হয় না কেন? এই ডিমের অপচয় রোধ করে কিভাবে? ডিমের অপচয় রোধ করে কারণ এরা যখন তৈরি হচ্ছে, ধরেন এইটা একটা সেল, হ্যাঁ, আমরা এটাকে কি ধরতেছি, প্রিমোর্ডিয়াল সেল। প্রিমোর্ডিয়াল সেলগুলো যখন কি প্রাইমারি সেলে রূপান্তরিত হবে তখন কি এদের ইয়াটা, ঠিক আছে, একটু কি বড় হলো এবং যে সেলের যে গ্রানিউলসগুলো আছে এগুলো কি বিস্তীর্ণ হবে। এখন যখন এই সেলের গ্রানিউলসগুলো বিস্তীর্ণ হবে, এখান থেকে ধীরে ধীরে কি হবে, স্ট্রোজেন
স্ট্রোজেন নামক হরমোন কি নিঃসরণটা শুরু হবে। এতদিন কি ছিল? ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। ঠিক আছে, এখানে কি কাজ করতেছে, মানে যখন এটা কি ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন প্রিমোর্ডিয়াল সেলগুলোকে প্রাইমারি সেল সেকেন্ডারি সেলে রূপান্তরিত করতেছে, তখন এর ভিতরে কি তৈরি হচ্ছে? এই ইয়াগুলো থেকে, ফলিকলগুলো থেকে কি তৈরি হচ্ছে? স্ট্রোজেন হরমোন তৈরি হচ্ছে। তার মানে লেভেলটা যত বাড়বে স্ট্রোজেনের মান কি তত বাড়তে থাকবে। আর এই স্ট্রোজেন হরমোন কি করবে? পিটুইটারি গ্ল্যান্ডকে নেগেটিভ ফিডব্যাক দিবে। ঠিক আছে, যখন স্ট্রোজেনের পরিমাণ বাড়তে থাকবে নেগেটিভ ফিডব্যাক দিবে কাকে? ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন কি খুব বেশি তৈরি হতে দিবে না। তার মানে স্ট্রোজেন যত তৈরি হবে তত কি ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন তৈরিটা কমে যাবে। আর এরা যদি তৈরি কমে যায় তাহলে কি প্রিমোর্ডিয়াল হরমোন আর প্রাইমারি সেকেন্ডারি হরমোনে কি হবে না? রূপান্তরিত হবে না। দেখা যাবে প্রতি মাসে একটা ডিমই কি এইভাবে রূপান্তরিত হওয়ার সুযোগ পাবে। কারণ কি যখনই ডিমটা তৈরি হবে সেই স্ট্রোজেন হরমোন তৈরি করবে। স্ট্রোজেন হরমোন ডিম তৈরি যারা করতেছে তাদেরকে কি করবে? আটকে দিবে। আমরা মেনস্ট্রুয়াল সাইকেল এটা পড়ছি তাই না? হরমোনাল রেগুলেশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল। হ্যাঁ, ওইটাও করে, তার সাথে কি স্ট্রোজেনও করে। মূলত এখানে কি স্ট্রোজেন। ঠিক আছে, এখন চিন্তা করেন এই যে স্ট্রোজেন হরমোনটা কাজ করতেছে, আবার স্ট্রোজেন হরমোনটা লেভেলটা বেড়ে যাবে কখন? ঠিক আছে, যখন এটা সেকেন্ডারি হলো, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কি বেশি হবে না? টারশিয়ারিতে কি? টারশিয়ারিতে কি হবে? তৈরিটা আরো বেড়ে যাবে। যখন এটা গ্রাফিন ফলিকল হবে তখন কি লার্জ একেবারে হঠাৎ করে কি হিউজ ভলিউমে তৈরি করবে। আর সবচেয়ে বড় কথা, যখন এই হিউজ ভলিউমের স্ট্রোজেন তৈরি শুরু হবে তখন আমাদের কি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড স্ট্রোজেনের পরিমাণ দেখে বুঝে ফেলবে যে আমাদের ডিম্বাণুটা এখন কি ম্যাচিউর। কি আমাদের ডিম্বাণুটা এখন ম্যাচিউর। এর ভিতরে কি জোনা প্যালিডোসা তৈরি হয়েছে, এগুলো আমরা ওই মেনস্ট্রুয়াল সাইকেলে বলছি। এখানে যখন হিউজ অ্যামাউন্টের স্ট্রোজেন তৈরি হচ্ছে, হিউজ অ্যামাউন্টের স্ট্রোজেন কি করবে? আমরা দেখেন মোটামুটি বেশি অ্যামাউন্টের স্ট্রোজেন কি করে? এই ফলিকল স্টিমুলেটিং এবং লুটিনাইজিং হরমোনকে বাধা দেয়। বাট যখন হিউজ অ্যামাউন্টের স্ট্রোজেন তৈরি হবে এটা আবার কি করবে? পজিটিভ ফিডব্যাক দিবে কাকে? লুটিনাইজিং হরমোনকে। তখন এই লুটিনাইজিং হরমোন ভিতরে যে ফলিকলটা ডেভেলপ করছে সেটাকে কি করবে? বের করে দিবে। পুরাটা কিন্তু ডিম্বাণু না, ডিম্বাণু হচ্ছে ভিতরে বড় হচ্ছে। ঠিক আছে, পুরাটাকে আমরা কি গ্রাফিন ফলিকল বলতেছি। তার মানে ডিম্বাণুটা কোথায়? ওভামটা কোথায়? এই গ্রাফিয়ান ফলিকলের মাঝখানে থাকতেছে। যখনই লুটিনাইজিং হরমোন, লুটিনাইজিং মানে কি? হ্যাঁ, এটা কি করবে? এই গ্রাফিন হরমোনের যে মূল উপাদান, এই গ্রাফিয়ান ফলিকলের যে মূল উপাদান কি ডিম্বাণু, ডিম্বাণুটাকে গ্রাফিয়ান ফলিকল থেকে কি করে দিবে? আলাদা করে দিবে। তখন এই ডিম্বাণুটা চলে যাবে কোথায়? আমাদের যে ফিলোপিয়ান টিউব আছে, ফিলোপিয়ান টিউবে চলে আসবে। ঠিক আছে, আর এটা তখন আর তৈরি হবে কিসে? কর্পাস লুটিনামে। যখন গ্রাফিন ফলিকল থেকে কি ডিম্বাণুটা চলে আসবে তখন এটা কিসে পরিণত হবে? কর্পাস লুটিয়াম, তাই না? কর্পাস লুটিয়াম কি তৈরি করে? লার্জ অ্যামাউন্টের প্রোজেস্টেরন তৈরি করে। এখানে প্রোজেস্টেরনের পরিমাণ অনেক কম। প্রোজেস্টেরন মূলত তৈরি হবে যখন কি কর্পাস লুটিনাম তৈরি হবে। দেখেন প্রথম ধাপ যদি মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা রিপেয়ারিং ফেজ বলি, এই রিপেয়ারিং ফেজে মূলত তৈরি হয় কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং এবং লুটিনাইজিং হরমোন যখন ফলিকলগুলোকে ডেভেলপ করতে থাকে, এই সকল ফলিকলের বিভিন্ন জায়গা থেকে তৈরি হয় কি? স্ট্রোজেন। তারপরে সেকেন্ড ধাপে প্রলিফারেটিং স্টেজে কি তৈরি হবে? স্ট্রোজেন তৈরি হবে প্রচুর। আর মাঝখানে ছোট ছোট কিছু কি ইনহ্যাবিন এই টাইপের কিছু রিল্যাক্সিন কিছু হরমোন, রিল্যাক্সিন কাজ করবে কোথায়? ওই সিক্রেটরি লেভেলের আগে। ইনহ্যাবিন এই টাইপের কিছু হরমোন কি করবে? ফলিকল স্টিমুলেটিং এবং লুটিনাইজিং হরমোনকে বন্ধ রাখবে। কারণ এরা কি একের পর এক ডিমকে কি ম্যাচিউর করে দেবে। এত ম্যাচিউর ডিম তো আমার দরকার নাই, তাই না? মাসে একটা হলে যথেষ্ট। একটাই না, প্রিমোর্ডিয়াল সেল তো হাজার হাজার। এখান থেকে একটা ম্যাচিউর প্রাইমারি ইয়াসাইট বের হবে, একটা সুযোগ পাবে এরকম। এরপরে কি বন্ধ হয়ে যাবে? কারণ বন্ধ না হলে কি আরেকটা হবে, আরেকটা হবে, আরেকটা হবে, অনেকগুলো হবে।
বন্ধ হওয়ার কারণটা কি? এরা নিজেরা যখন তৈরি হবে নিজেরাই কি করবে, শরীর থেকে এস্ট্রোজেন হরমোন রিলিজ করবে। এস্ট্রোজেন হরমোন কি বাকিগুলোরে সেভ করবে, তা নাহলে সবগুলা ডিম কি হয়ে যেত, নষ্ট হয়ে যেত। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে তাহলে ওভামটা কোথা থেকে আসতেছে? গ্রাফিয়ান ওভারি থেকে আসতেছে, কিন্তু কোথায়? গ্রাফিয়ান ফলিকল থেকে, তাই না? গ্রাফিয়ান ফলিকল দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটার নাম হচ্ছে কর্পাস লুটিনাম, আরেকটার নাম হচ্ছে কি, ওভাম। তাহলে এখন আমাদের কোশ্চেন হচ্ছে ওভামটার কি পার্ট কয়টা? ঠিক আছে, ওভাম কাকে বলে, ওভামের স্ট্রাকচারটা কি দেখেন, একটু বলে দেখেন। চিত্রে কিন্তু পার্টগুলো বলতেছেন, তাই না? হ্যাঁ, ফিগারে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে এখানে যখন কি হচ্ছে, একটা তো বেবি কনসেপ্ট যখন যাচ্ছে আমাদের যখন টুইন বেবি তখন কি তিনটা যাবে। দেখেন, টুইন বেবি যখন হয়, টুইন বেবি আমরা পড়াবো, ঠিক আছে? মাল্টিপল প্রেগন্যান্সিতে টুইন বেবি করবে। এরপরও কথা হচ্ছে টুইন বেবি হতে পারে ম্যাক্সিমাম কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন একটু বেশি বয়সে কি বাচ্চা নেয়। খুব একটা বড় চান্স থাকে যদি একটু বেশি বয়সে বাচ্চা নেয়। আবার চান্স থাকে যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে খালার আছে, নানির আছে, এইভাবে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেক্ষেত্রে চান্স থাকে। আমরা কারণগুলো যখন দেখব, এখন আমরা ওইসব কারণ বাদ দিই। যদি সিম্পল আসে, যে আপনি যখন কারণ বলবেন এগুলো তো করাই লাগবে, ঠিক আছে? সিম্পল জিনিসটা কি, যদি কখনো এমন হয় যে আমার ওভারির সক্রিয়তা বেশি হওয়ার কারণে দুই ওভারি থেকে কি হয়েছে, দুইটা ডিম্বাণু বের হয়েছে। দুই শুক্রাণুর ভূমিকা তো, ডিম্বাণু যদি থাকে তাকে কি জায়গোট গঠন করবে। হ্যাঁ, তারপরেও দুইটা হতে পারে। শুক্রাণু যাওয়ার পরেও কি হতে পারে, এটা মাইটোটিক ভাবে বিভাজিত হয়ে কি দুইটা আলাদা আলাদা ভাবে, যদি দেখেন একই শুক্রাণু একই ডিম্বাণু হয় তাহলে কি হবে, এরপরে যদি তারা মিলিত হওয়ার পরে যদি তারা আলাদা হয়, আলাদা হওয়ার পরে কি হবে, বাচ্চার চেহারা, কালার সব কিছু কি একই রকম হবে। যদি বাচ্চার ডিম্বাণু ভিন্ন হয়, শুক্রাণু ভিন্ন হয়, তাহলে কি একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে হতে পারে, চেহারার মধ্যে খুব একটা বেশি মিল নাই। ঠিক আছে, আমাদের প্রেগন্যান্সি কি বাইনোভুলারও হতে পারে, ইউনিভুলারও হতে পারে, অর্থাৎ একই ডিম্বাণু একই শুক্রাণু থেকে দুইটা বাচ্চা হয়েছে, আবার কি ভিন্ন ভিন্ন শুক্রাণু থেকে কি ভিন্ন বাচ্চা হয়েছে। যদি একই ডিম্বাণু থেকে হয় তাহলে দুইটা ছেলে হলে দুইটাই ছেলে হবে, দুইটা মেয়ে হলে কি দুইটাই মেয়ে হবে, চেহারার মিল থাকবে, সবকিছুর কি মিল থাকবে। আর যদি আলাদা জায়গোট গঠন করে আলাদাভাবে হয়, তারা কি করবে, একই প্লাসেন্টা থেকে দুইটাই কিন্তু পুষ্টি নেবে। যদি আলাদা হয় তাহলে দুইটা আলাদা আলাদা প্লাসেন্টা হবে, ঠিক আছে? তাহলে মাল্টিপল প্রেগন্যান্সির ক্ষেত্রেও কি ধরনটা আলাদা হবে, ঠিক আছে? একটা হতে পারে ইউনিভুলার, অর্থাৎ কি একই প্লাসেন্টা থেকে দুইটাই পুষ্টি নেবে, আরেকটা কি দুইটা আলাদা আলাদা প্লাসেন্টা তৈরি হবে, দুইটা আলাদা আলাদা ভাবে কি পুষ্টি নেবে। ডিম্বাণু একটা, শুক্রাণু একটা হলেও কি যমজ হতে পারে, সেক্ষেত্রেও যমজ হতে পারে, ঠিক আছে? সাধারণত এরকম ঘটনা খুবই রেয়ার। কারণ কি, আমরা এই যে আজকে যখন আমরা বলবো যে ফার্টিলাইজেশন, যখন আমাদের কি অ্যাক্রোজোমাল দিয়ে এই লেয়ারটা বের করে ভিতরে আসে, তখন ডিম্বাণুর ভিতরে এমন একটা চেঞ্জ হয়, এই চেঞ্জের কারণে কোনো শুক্রাণুর পক্ষে সম্ভব না যে এই লেয়ারটা ভেদ করে কি নতুন করে ভিতরে যাবে সে। তার মানে একটা কোনো রকম ভিতরে যেতে যাওয়ার সাথে সাথে কি হবে, পুরো স্ট্রাকচারটা তাকে কি চেঞ্জ করে। আজকে আমরা ফার্টিলাইজেশন যখন করবো এই জিনিসটা জানবো। তার মানে কি, খুব লাকিলি যদি না হয়, দুইটা একই সাথে ঢুকে গেছে, এরকম যদি না হয় তাহলে এই সম্ভাবনাটা খুব রেয়ার। তারপর এটার জন্য কি হবে, বাচ্চার কালার, রং এগুলোকে আলাদা হতে পারে, তবে বাচ্চার সেক্সও কি হতে পারে, আলাদা হতে পারে। কারণ সেক্সটা ডিপেন্ড করতেছে কার উপর, শুক্রাণুর উপর। সেক্স কিন্তু মহিলার উপর ডিপেন্ড করতেছে না, কারণ মহিলা হচ্ছে নিউট্রাল, এক্স, তাই না? এখন এক্স এর জায়গায় এখানে ওয়াই আসলো না এক্স আসলো, যদি এক্স আসে তাহলে দুইটা এক্স মিলে কি হবে, মেয়ে হবে। যদি ওয়াই আসে তাহলে এক্স আর ওয়াই মিলে কি হবে, ছেলে হবে। এখন শুক্রাণু যে দুইটা ঢুকছে, এটা যদি একটা এক্স একটা ওয়াই হয় তাহলে অবশ্যই কি হবে, ছেলে মেয়ে হবে। তবে চেহারার মধ্যে কি কিছুটা মিল থাকে। তাহলে তো যমজ বাচ্চার ক্ষেত্রে মানে মহিলাও দেয় পুরুষ দেয় দুজনই, দেখেন দুজনই কারণ হতে পারে, এটা একজনের কারণে। পুরুষ তো এখানে নিউট্রাল, পুরুষ এখানে নিউট্রাল না, আপনি বুঝেন, পুরুষ এখানে নিউট্রাল না, একেবারেই নিউট্রাল না। আপনি স্পার্ম দিচ্ছেন, এই স্পার্ম বাচ্চা তৈরি করতে সক্ষম কিনা, এটা নারীর শরীরের ভিতরে যাওয়ার পর এটা আপনার কি, আপনার কোনো নিয়ন্ত্রণ আছে? যদি পুরুষ পারত যে এটাকে নিয়ন্ত্রণ করে বাচ্চা তৈরি করতে, তাহলে পুরুষের দোষ থাকতো। আপনার কাজটুকু কি ছিল, স্পার্মটা কি রিলিজ করে দাও,
স্বাভাবিক, মেয়ে শরীরের উপরই ডিপেন্ড করতেছে। ছেলে হবে না মেয়ে হবে সেটা বাবার ছেলে হবে না মেয়ে হবে এটা ডিপেন্ড করছে বাবার শুক্রাণুর ভিতরে কোন ইয়াটা আছে। কিন্তু বাচ্চা হবে কি হবে না, বাচ্চা একটা হবে না দুইটা হবে, এটা ডিপেন্ড করছে ভিতর নারী শরীরের ভিতরে। স্যার বর্তমান টেকনিক অনুযায়ী তো দেখা যাচ্ছে যে সিঙ্গেল মাদার নামে একটা আছে, যে মাদার নিজের বন থেকে নিয়ে পরে সে যে বাচ্চা কনসেপ্ট টেস্ট টিউব আইভিএফ টেস্ট টিউব বাচ্চা কি শুক্রাণু ছাড়া হয়? নিজের বডি থেকে কি নেবে? স্যার ওই স্পাইনাল কর্ড থেকে সমগ্র লাম্বার যে পজিশন ওইখান থেকে ধরুন সে বিষয়ে জানুন না, লাম্বার পজিশন থেকে শুক্রাণু বের হয়। দেখেন টেস্ট টিউব মানে দুইটা প্রকার আছে। একটা হচ্ছে ধরেন আপনার ইয়া হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে না, এখানে কি ডিম্বাণু তৈরি হচ্ছে না, ফার্টিলাইজেশন হচ্ছে না, তাহলে তারা কৃত্রিমভাবে এমন একটা কি স্টিমুলেশন দিবে অথবা এখান থেকে একটা কি ডিম্বাণু বের করে এনে কৃত্রিমভাবে এটাকে কি করবে, ম্যাচিউর করবে। কৃত্রিমভাবে ম্যাচিউর করে কি স্পার্মের সাথে মিলিত করে মাতৃগর্ভে কি করে দিবে, প্রতিস্থাপন করে দিবে। এখন দুইটা প্রতিস্থাপন করলে দুইটাই হবে, তিনটা প্রতিস্থাপন করলে কি তিনটাই হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে কি যে শুক্রাণু পুরুষের কি ওইরকম পর্যাপ্ত শুক্রাণু নাই, তাহলে ডিম্বাণুটা ম্যাচিউর হয়ে যাওয়ার পর এটাকে কি বের করে নিয়ে এসে শুক্রাণুর সাথে কি ইন ভিট্রো এটাকে জাইগোট গঠন করে কি করতেছে, মাতৃ শরীরে প্রতিস্থাপন করে দিচ্ছে। তার মানে একজন না একজন বাবা হতে হবে। স্যার এখন এই বাবাটা যে কেউ হতে পারে। যখন স্যার টিউবেক্টমি করে দেয় তখন কি স্যার ডিম্বাণু টিউবেক্টমি কি করে? টিউবেক্টমি এই যে টিউব যেটা যেটাতে ডিম্বাণুটা যায় এটা কেটে দেয়। তাহলে কেটে দিলে স্যার কি ভিতরে আবার নতুন কোনো ডিম্বাণু কিভাবে যাবে? মনে করেন এই জায়গাটাতে শুক্রাণুগুলো আসে, জিনিসটা বুঝেন, তাহলে আপনি ওই জায়গাটা দেখেন না ভালো করে। এটা মনে করেন ওভারি, তাই না? এই যে টিউব, তাই না? জি এই টিউবের ভিতরে কি শুক্রাণু ডিম্বাণু মিলিত হবে। এখন যখন টিউবেক্টমি করতেছে তখন এটা কেটে দিচ্ছে না, জি আমার শুক্রাণুগুলো কোন দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে। যদি এখানে আটকানো থাকে এই দিক দিয়ে আসতেছে ডিম্বাণু, এটা আটকানো থাকে শুক্রাণু ডিম্বাণু মিলন হবে। এটা যদি বেঁধে দেয় অথবা এটা যদি কেটে দেয় স্যার তাহলে তাহলে এটা কি টেস্ট টিউবে নেওয়া সম্ভব? এই টেস্ট টিউবে নেওয়া সম্ভব। কারণ কি মার এইটুকু তো ভালো আছে, এইটুকু তো নষ্ট হয়ে যায় না, আবার এটাও তো ভালো আছে, এটা তো কেটে ফেলে দেয় না, শুধুমাত্র মাঝখানে কি বেঁধে দিছে। এখন টেস্ট টিউবের মাধ্যমে কি করতে পারে, এখান থেকে একটা ডিম্বাণু বের করে নিয়ে এসে শুক্রাণুর মাধ্যমে মিলিত করে এইখানে কি ডাইরেক্ট ইমপ্লান্টেশন করে দিতে পারে, স্থাপন করে দিতে পারে। যে প্রক্রিয়াটা ন্যাচারালি হতো সেই প্রক্রিয়াটাতে কি আর্টিফিশিয়াল করবে বলেন? স্যার অ্যাটলিস্ট দাঁড়ালে ছেলেদের ছাড়া কি করা সম্ভব। স্যার তাহলে ধরুন আমি দেখা এখানে ছিল যে পুরুষ ছাড়া দুজন মহিলা নিজে মা হয়েছে এবং সে সন্তান লাভ হয়েছে। আচ্ছা এরপর আর কি, হ্যাঁ, এটা কি ইউটিউব ভিডিও? ইউটিউব শেয়ার একজন ডাক্তার। আচ্ছা এক নম্বর কথা বুঝেন, আমরা মাঝে মাঝে কিছু ইউটিউব ভিডিও দেখছি যে কি পুরুষ মাতা, ঠিক আছে? ইউটিউব ভিডিওটা কি পুরুষ মাতা। এখন পুরুষ কিভাবে মা হবে? যদি কমন সেন্স আপনি চিন্তা করেন, পুরুষের আপনার পক্ষে মা হওয়া সম্ভব? তো সে যখন মাতৃত্ব মানে মায়ের সব কাজকর্ম করতে তখন এটা বলা হয়। না না, গর্ভে বাচ্চা ধারণ করবেন আপনি, সম্ভব আপনার পক্ষে? কেন সম্ভব না? আমরা তাহলে ভিডিওতে কি দেখতেছি, পুরুষ মাতা দেখে তো এইসব হচ্ছে কি ভিডিওর ভিউয়ার বাড়ানোর একটা প্রসেস। আমি যখন দেখছি যে পুরুষ মাতা অর্থাৎ কি পুরুষ কিভাবে মা হয়, আমার পক্ষে কোনোভাবে মা হওয়া সম্ভব? মা হওয়ার জন্য কি লাগবে? ওভারি লাগবে। এখন চিন্তা করেন আমি এক সময় মহিলা ছিলাম, এখন সেক্স ট্রান্সফারের মাধ্যমে কি হয়েছে, আমি পুরুষ হয়েছি, তাহলে আমি শুধু লিঙ্গ প্রতিস্থাপন করেছি, তাই না? আমার আগে ভ্যাজাইনা ছিল, এখন আমি পেনিস বানাইছি কৃত্রিমভাবে, কিন্তু আমার ভিতরের ইন্টারনাল অর্গান কি আমি চেঞ্জ করেছি? ইন্টারনাল অর্গান তো আমার ইউটেরাস ওভারি সবই আছে, তাই না? এখন যদি কৃত্রিমভাবে ওই যে জাইগোট গঠন করে, জাইগোট গঠন করে আমার যদি গর্ভ বাচ্চাটা ইমপ্ল্যান্ট করে দেয় তাহলে হবে না? ওইখানে ঠিকই ডেভেলপ হবে, বাচ্চা বেরও হবে না, বাচ্চাকে কি সিজার করে বের করে নিয়ে আসবে। এখন কথা বুঝেন, আমাদের ইন্ডিয়াতে এই টাইপের বেশ প্রচলিত কিছু জিনিস আছে, কি দেখা যায় যে মেয়ের বাচ্চা শাশুড়ির গর্ভে, কিরকম যে মেয়ের পক্ষে কি সম্ভব না, অর্থাৎ মেয়ের ইউটেরাসের অবস্থা এত দুর্বল যে মেয়ের পক্ষে কি ওই ইউটেরাসের পক্ষে কি বাচ্চা লালন পালন করা সম্ভব না। এখন মেয়ের সংসার ঠিক রাখার জন্য কি করতেছে, ওই মেয়ের ডিম্বাণু এবং মেয়ের হাজবেন্ডের ডিম্বাণু একত্র করে জাইগোট গঠন করে মেয়ের মায়ের কি গর্ভে প্রতিস্থাপন করে দিচ্ছে, বাচ্চা ওইখান থেকে আসতেছে। আলটিমেট বাচ্চার যদি ডিএনএ টেস্ট করে বাচ্চার বাবা মা কিন্তু কি তাদের ছেলে মেয়েরা, কিন্তু বাচ্চা কিন্তু গর্ভে পালিত হচ্ছে কার? শাশুড়ি।
অথবা অন্য কারো দায় আমরা যে বলি না ইউটেরাস ভাড়া দেয় মানে কি বাচ্চা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ধর এরকম আছে ইন্ডিয়া না বাংলাদেশে এরকম হতে পারে আমরা হয়তো জানি কেউ জানি না ঠিক আছে এখন মনে করেন একটা দাম্পত্য গর্ভ মানে ধরেন একটা অনেক বড় লোকের বাচ্চা কাচ্চা হচ্ছে না এখন সে যদি কাউকে এরকম করে বলে যে আমি তোমাকে অনেক টাকা দিব কিন্তু কি আমাদের বাচ্চাটাকে তোমার কি গর্বে একটা মুভিতে দেখছিলাম মুভি না এটা বাস্তবতা মুভিগুলো তো তৈরি হয় বাস্তবতা লিখে তাই না তাহলে সে করতে পারে না তার ফ্যাসিলিটির জন্য কয় মাসের ব্যাপার ধরেন 10 মাস 9 মাস স্যার আরেকটা প্রশ্ন টিউবেক্টমি যে করে এটা কি কোনোভাবে নেক্সট কিছুটা কালেক্ট দেখেন দুইটা যদি ওইখানে বেঁধে দেয় সেই ক্ষেত্রে তো ছোটানো যাবে কিন্তু যদি একদম কেটে দেয় তাহলে তার করার কোনো অপশন নাই ভ্যাসেক্টমি যদি কেটে দেয় দুইটা যখন কেটে দিচ্ছে তখন তার কোনো অপশন থাকতেছে না আর কাদের করতেছে এটা কি যে কারোর করতেছে মনে করেন আপনি বিয়েই হয় না আপনার কি টিউবেক্টমি করবে আপনার বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা এখনো হয় না আপনার টিউবেক্টমি করবে টিউবেক্টমি কাদের করতেছে যেখানে যে ফ্যামিলিতে ছেলে কি কোনো রকম জন্ম বিরতিকরণ পদ্ধতির পক্ষে একেবারে কি সীমাহীন বিরুদ্ধে ঠিক আছে সে কোনো কিছুতে কি কোনো মারবে না এখন দেখা যাচ্ছে 2 4টা 3টা 5 বা বেশি সন্তান কি আরো হয়ে গেছে এখন যদি সন্তান না হতে যায় তাহলে উপায় কি টিউবেক্টমি করে ফেলতে পারে তখন তার মানে কি এটা একটা ফাইনাল স্টেজ এই স্টেজ পার্মানেন্ট স্টেজ একই বিষয় পুরুষ যদি কি ভ্যাসেক্টমি করে ফেলে পার্মানেন্ট স্টেজ ঠিক আছে এখান থেকে ব্যাক করার আর কোনো উপায় নেই ঠিক আছে তবে কৃত্রিম উপায় কি আপনি তখনও বাচ্চা নিতে পারবেন পুরুষও কিন্তু পারবে কারণ কি তার শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে তো আমরা বন্ধ করতেছি না শুক্রাণুর আশাটাকে বন্ধ করতেছি ট্রান্সমিশন হওয়াটা বন্ধ করতেছি তাই না কারণ সেমিনাল স্যার ভিসিকলে এখানে ধরেন না আসতে পারলে ওখানে কোনো প্রবলেম হবে না স্যার ওটা দেখেন না আসতে পারলে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে তৈরি হবে না এইভাবে যদি তৈরি না হতে থাকে ঠিক আছে দেখা যায় 20 বছর 30 বছর পরে হয়তো বা কি টেস্টিকুলার অ্যাট্রোফি টেস্টিকুলার হাইপারট্রফি হতে পারে তবে কি একটা পুরুষ যখন বয়স 40 হয়ে গেছে ঠিক আছে 20-22 বছর পরে যদি এই টাইপের সমস্যা হয় সে এটাকে খুব একটা বড় করে দেখতেছে না কারণ কি বর্তমান সময়ে তার শারীরিক মিলনে বা অন্য কোনো সময় তো সমস্যা হচ্ছে না তাই না সমস্যা হলে এটা কি পরবর্তীতে হতে পারে তো হবেই এটা বলা যাবে না ঠিক আছে টেস্টোস্টেরন লেভেল কমে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এটা হবেই এরকম বলা যাবে না আরে প্রিমোডিয়াল সেল তো শুক্রাণুর সাথে মিলিত হবে না প্রিমোডিয়াল গ্যানুলোসা থাকে কোথায় ওভারির মধ্যে হ্যাঁ গ্রাফিন ফলিকল যেটা ওইটা থেকে ডিম্বাণু বের হয়ে আসবে ডিম্বাণু বের হয়ে আসার পরে বাঁচে কত ঘন্টা 12 থেকে 36 ঘন্টা পর্যন্ত বাঁচে এই 12 থেকে 36 ঘন্টার মধ্যে যদি মিলিত না হয় তাহলেও কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না ঠিক আছে 12 থেকে 36 ঘন্টার মধ্যে কি হতে হবে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে হতে হবে এখন কথা হচ্ছে কি এটা আমরা বলছি কি যে শেষের 14 দিনটা ফিক্সড তাই না জি শেষের 14 দিন আজকে যদি কোনো মহিলার মেনস্ট্রুয়াল সাইকেল হয় তাহলে আজকে থেকে পেছনে 14 দিন আগে তার কি হয়েছিল ওভুলেশন হয়েছিল তাই না আগের 14 দিন প্রথম 14 দিন কিন্তু ফিক্সড না এখানেই প্রবলেমটা হয় কারণ কি আমাদের ম্যাক্সিমাম মেয়েদের কি মেনস্ট্রুয়াল সাইকেলটা ফিক্সড না দেখা যায় এই মাসে 28 দিনে হলো সামনের মাসে কি 32 দিনে হয়েছে তার আগের মাসে কি 21 দিনে হয়েছে 24 দিনে হয়েছে একেবারে ফিক্সড 28 দিনে কি হচ্ছে না তাহলে চিন্তা করেন যে আমার যদি 28 দিনে ওভুলেশন হচ্ছে 28তম দিনে আবার আমার 30তম দিনে ওভুলেশন হচ্ছে আবার আমার 20তম বা 22তম দিনে ওভুলেশন হচ্ছে সরি 22তম দিনে কি মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে এখন 22 থেকে -14 আমরা 22 দিন ধরে এক মাসে কত 30 দিন না আমরা ডেট ধরতেছি না এক মাসে 30 দিন 30 দিনের মধ্যে 1 তারিখ থেকে মনে করেন শুরু তাহলে 22তম দিনে আবার দ্বিতীয়টা হয়েছে আরেকটা কি 28তম দিনে হয়েছে আরেকটা কি 30তম দিনে হয়েছে তাহলে আমরা জাস্ট ওভুলেশনের ডেটটা চিন্তা করি এখানে কত 14 এখানে কত 14 যার 30তম দিনে ওভুলেশন হয়েছে তাহলে 16তম দিনে কি হয়েছে ওভুলেশন হয়েছে 16তম দিনে যদি ওভুলেশন হয় আরো 36 ঘন্টা তাহলে 24 ঘন্টা 36 ঘন্টা প্রায় 17-18তম দিন পর্যন্ত কি জীবিত ছিল ওভুলেশন মানে ওই যে গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুটা বের হয়ে আসা এটা হচ্ছে ওভুলেশন
ওভামটা বের হয়ে আসা কিসের জন্য? জাইগোট গঠনের জন্য, স্পার্মের সাথে মিলিত হওয়ার জন্য। ঠিক আছে, যার 28তম দিনে হয়েছে 14তম দিনে, যার 22তম দিনে হয়েছে 22 থেকে 14 বাদ দিলে কত হয় বলেন? 22 থেকে 14 বাদ দিলে 12 হয় কোনদিন? 8, তাহলে 8তম দিনে হয়েছে। ঠিক আছে, এখন চিন্তা করেন, আমরা অনেক সময় বলি না যদি 14তম দিনে হয় তাহলে সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে ন্যাচারাল সেফ টাইম। ঠিক আছে, ন্যাচারাল সেফ টাইমটা কখন হবে? যাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা এরকম ইরেগুলার তাদের ক্ষেত্রে কি ন্যাচারাল সেফ টাইম আমি বলতে পারবো? দেখেন 8তম দিনে যদি কারোর ওভুলেশন হয়, মেনস্ট্রুয়াল সাইকেল থেকে 8তম দিনে, যেদিন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়েছে সেদিন থেকে কিন্তু পরের মেনস্ট্রুয়াল সাইকেল গণনা শুরু। যেদিন মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে আজকে হচ্ছে, তার আজকে থেকে সেকেন্ড মেনস্ট্রুয়াল সাইকেলের গণনা শুরু। কারণ আজকে থেকে কি ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন কি করবে? ব্লিডিং হতে থাকবে, ততক্ষণে তারা এসে কি করবে? ওই প্রিমোর্ডিয়াল ফলিকলগুলোকে ধীরে ধীরে কিসে, ওই গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরণে কি কাজ শুরু করে দিবে। তাহলে ওই দিন থেকে কি যদি আমরা ধরি তাহলে 8তম দিন, তাহলে 3 দিন মেনস্ট্রুয়াল সাইকেল হয়েছে। ঠিক আছে, আমরা মিনিমাম কি 3 দিন, তাহলে কততম দিন থাকে? 8তম দিনে 5তম দিন। ঠিক আছে, এখন 5তম দিন, 4তম দিন, 5তম দিন, 6তম দিন, ধরেন আমরা এইভাবে বলে দিলাম যে সেট পিরিয়ড এটা, কারণ এখনো কি ফলিকল রিলিজ হয় নাই। বাট প্রবলেম হচ্ছে 6তম দিনে তো ফলিকল রিলিজ হয় নাই বা মানলাম, কিন্তু যখন একটা পুরুষ এবং একটা নারী সেক্সুয়াল ইন্টারকোর্স করে, পুরুষের স্পার্মগুলো নারী দেহে কি 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত কি করতে পারে? জীবিত থাকতে পারে। তাহলে 7তম দিনে তো জীবিত আছে। তার মানে কি যদি 6তম দিনে সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তাহলে 7, 8, 9তম দিন পর্যন্ত কি শুক্রাণু জীবিত আছে। সেই জীবিত আছে। তাহলে জীবিত থাকলে কি জাইগোট তৈরি হয়ে যেতে পারে, বাচ্চা হয়ে যেতে পারে। এখন চিন্তা করি এটা কার জন্য? 8তম দিনের জন্য। কিন্তু 12তম দিনের জন্য কিন্তু এটা কি সেভি, 16তম দিনের জন্য কি এটা কিন্তু সেভি, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আমি কি বলতে পারবো যে আপনার এই মাসে মেনস্ট্রুয়াল সাইকেল 28তম দিনে হবে? তার মানে কি আমার সেফ পিরিয়ডের ক্ষেত্রে পরেরটা আমি বলতে পারলে আগেরটা আমি কি শিওর না। ঠিক আছে, তবে নরমাল আমি যদি মানে আমাদের বই খাতার ভাষায় বলি তাহলে সেফ পিরিয়ডের ক্ষেত্রে কিভাবে আসে? 3টা ভাগে ভাগ করি, প্রথম 10 দিন, মাঝখানের 10 দিন, শেষের 10 দিন। এইভাবে যদি চিন্তা করি এই 10 দিন কি হাই রিস্ক পিরিয়ড, তাই না? তার মানে এই 10 দিনে যদি কি হয় সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, যদি কি পুরুষ এবং নারী উভয়ই কি থাকে স্পার্ম কাউন্ট সবকিছু ঠিক থাকে ফিজিওলজিক্যাল, তাহলে সে মা হয়ে যাবে। এই 10 দিন ধরতেছি, এই 10 দিন ধরতেছি কি ফ্রি মানে সেফ পিরিয়ড। বাট এটা কিন্তু শুধু থিওরিটিক্যাল। কেন থিওরিটিক্যাল? কারণ ওই যে আমাদের রেগুলার হবে না। ঠিক আছে, এরপরও ইন প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি যে মেনস্ট্রুয়াল সাইকেল 3 দিন হোক 5 দিন হোক, ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেল 3 দিন হোক 5 দিন হোক, ঠিক আছে। এখন ধরেন একটা মেয়ের মেনস্ট্রুয়াল সাইকেল কি 5 দিন হলো, যদি এই মাসে মেয়েটার কি 23তম দিনেও কি হয় মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে যায়, তাহলে কিন্তু যদি কেউ 5মতম দিনেও কি সেক্সুয়াল ইন্টারকোর্স করে মেয়ের কিন্তু চান্স থাকে অনেক বেশি মা হওয়ার, তাই না? কারণ শুক্রাণু তো কারণ আমরা শুধু একটা জিনিস জানি 14 দিন। কোন 14 দিন? শেষের 14 দিন। শেষের 14 দিন ফিক্সড। বাট প্রথম যে ফলিকুলার স্টেজ, আমরা তো দুইটা স্টেজ করছি তাই না? একটা হচ্ছে লিউটিন স্টেজ তাই না, আরেকটা হচ্ছে কি ফলিকুলার স্টেজ। এই ফলিকুলার স্টেজটা আমার কাছে কখনো সেফ না। ওকে, বাট এই স্টেজটা কি সরি ফিক্সড না, আর এই স্টেজটা ফিক্সড। তাহলে আমরা যদি থিওরিটিক্যালি বলি যে আমাদের সেফ পিরিয়ড কিরকম হবে, সেফ পিরিয়ডের ক্ষেত্রে আমরা কি পেছনের দিকে সেফ পিরিয়ডটা বলতে পারবো, বাট সামনের দিকে সেফ পিরিয়ডটা কি সবসময় রিস্ক থাকবে। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল যদি কারোর 3 দিন হয়, চতুর্থ পঞ্চম দিনকে আমরা মোটামুটি ভাবে ধরতে পারি কি সেফ। এরপরও কি মেয়ের মেনস্ট্রুয়াল হিস্ট্রি জানতে হবে। মেনস্ট্রুয়াল সাইকেল কি কখনো 21 দিনের আগে হয়েছে, 22 দিনে হয়েছে, 23 দিনে হয়েছে, এটা কি আমার হিস্ট্রিটা জানতে হবে। যদি এই হিস্ট্রি থাকে যে 28 দিনের আগে হয়ে যায় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একটু দেরিও হয়, এই হিস্ট্রি থাকলে আর এটা কোনো সেফ কিছু নাই। ঠিক
ঠিক আছে, হয় জন্ম বিরতিকরণ প্রথম দিন থেকে শুরু করে দিতে হবে, অথবা কি সেক্সুয়াল ইন্টারকোর্সে বেরিয়ার প্রোটেকশন কি মেথডগুলো ব্যবহার করতে হবে। ওকে, আবার শেষের দিকে যদি চিন্তা করেন মোটামুটি 14 দিন, ঠিক আছে, মোটামুটি 14 দিন শুধু কি মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে ব্লিডিংটা বের হয়ে যাওয়ার জন্য হচ্ছে। তাহলে আমি যদি 28 দিন ধরি, 28 থেকে 14, তাহলে 14তম দিন পর্যন্ত কি দেখতেছি যদি 32 দিনও হয়, যদি 32 দিনও হয় তাহলে কি 32 দিনে হলে কত, 16 দুগুণে 32, তাই না? তাহলে 18তম দিনে ওভুলেশন হচ্ছে, তাই না? তাহলে 18তম দিনে ওভুলেশন হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস বুঝি যে 21-এর পর থেকে বা 22-এর পর থেকে 28 পর্যন্ত বা মেনস্ট্রুয়াল সাইকেল আগ পর্যন্ত কি যদি রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল চলে, রেগুলার সাইকেল কত 21 থেকে কত 35, 21 থেকে 35 এর মধ্যে কি মেনস্ট্রুয়াল সাইকেল যদি চলে তাহলে আমরা 21 দিনের পর থেকে কি ধরতে পারি, মোটামুটি সেফ পিরিয়ড ধরতে পারি। এরপরও কি সম্পূর্ণ না। পুরোপুরি না, ঠিক আছে, মোটামুটি সেফ পিরিয়ড। কারণ কি এই সময় ডিম্বাণুটা কি মানে ওই যে বেঁচে থাকে তো কয়েক ঘন্টা, 36 ঘন্টার মতো, এরপরে কি মারা যায়। এখন সে কি করবে, মনের দুঃখে কি করবে, কারণ মেয়েদের বডিটাকে আমরা বলছি না পৃথিবীর সবচেয়ে হোপফুল বডি হচ্ছে কি মেয়েদের বডি। প্রতি মাসে কি ডিম্বাণু নষ্ট হয়ে যাচ্ছে, এর পরের মাসে সে আবার কি নতুন ডিম্বাণু স্থাপনের জন্য রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যতদিন তার এই সাইকেল চলে ততদিন শরীর কি হোপফুল থাকে। আর আশা যখন শরীরের ভিতরে থাকে তখন কি মনে অনেক কি থাকে, আনন্দ থাকে। যখনই আশাটা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু বিভিন্ন রকম ডিজিজে মেয়ের আক্রান্ত হয়ে যায়। যখনই মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যাবে মেয়েদের কিন্তু কি তখন ডিজিজের সূত্রপাত একটার পর একটা হয়ে শুরু হয়ে যাবে। ওকে, আর ছেলেদের এই সমস্যাটা কি কখনো হচ্ছে না। একদম কি দেখা যায় 90 বছর বয়সে একটা ছেলের কি থাকে, সামর্থ্য থাকে পিতা হওয়ার। আচ্ছা, একটু দেখেন তাহলে এখানে আপনাকে পড়তে হবে কি ওভাম কাকে বলে, আপনি একটু লিখে নেন ওভাম কাকে বলে, আমরা একটু বলে দিচ্ছি। দেখেন ওভারি থেকে ওভারি থেকে ফলিকল স্টিমুলেটিং এবং লুটিনাইজিং হরমোন এর প্রভাবে ম্যাচিউর হওয়া বা পরিপূর্ণ হওয়া, ম্যাচিউর হওয়া এবং লুটিনাইজিং হরমোনের প্রভাবে ম্যাচিউর হওয়া গ্রাফিয়ান ফলিকল, ম্যাচিউর হওয়া গ্রাফিয়ান ফলিকল। আচ্ছা একটু দেখেন বানানটা দেওয়া আছে 52 পেজে, ওভুলেশনে দেওয়া আছে। ওভুলেশনের প্রক্রিয়ার ভিতরে দেখেন এই প্রক্রিয়ার কথাগুলো লেখা আছে যে প্রিমোর্ডিয়াল ফলিকল থেকে একটি ফলিকল ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গ্রাফিয়ান ফলিকল পরিণত হয়। 52 পেজ 52। কি লিখলেন? উভয় থেকে শুরু করে প্রভাবে পরিপক্ক করা হয়। গ্রাফিন হয় স্যার, ম্যাচুরিটি বা গ্রাফিয়ান ম্যাচিউর বা গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়, তাই না? এই গ্রাফিয়ান ফলিকল থেকে হ্যাঁ কি লিখলেন আবার কি বলেন তো প্রথম থেকে? ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং এর প্রভাবে গ্রাফিয়ান ফলিকল, হ্যাঁ গ্রাফিয়ান ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়। গ্রাফিয়ান ফলিকল থেকে লুটিনাইজিং হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকল থেকে
লুটিনাইজিং হরমোনের প্রভাবে তেইশটি ক্রোমোজোম সহ ওজন সহ যে পরিপূর্ণ সেল বের হয় তাকে ওভাম বা ডিম্বাণু থেকে বলে, তাকে ওভাম বা ডিম্বাণু বলে। দেখেন ডিম্বাণু মহিলাদের দেহের সবচেয়ে বড় কোষ। ডিম্বাণু মহিলাদের দেহের সবচেয়ে বড় কোষ। ডিম্বাণু মহিলাদের দেহের সবচেয়ে বড় কোষ। বড় কোষ। এতে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস বিদ্যমান থাকে। সাইটোপ্লাজম এতে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস বিদ্যমান থাকে। সাইটোপ্লাজম নিউক্লিয়াস নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজম নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং নিউক্লিওলাস বিদ্যমান থাকে। বই দেখেন দেয়া আছে তো, পেজ নাম্বার 50-এ প্রথম দিকে বিদ্যমান থাকে। নিউক্লিয়াসে 23টি ক্রোমোজোম থাকে। পরের লাইনগুলো লেখেন। হ্যাঁ, নিউক্লিয়াসে 23টি ক্রোমোজোম থাকে। ডিম্বাণুর ফার্টিলাইজেশনের সময় নিউক্লিয়াসটি স্ত্রী ফিমেল প্রোনিউক্লিয়াসে রূপান্তরিত হয়। ঠিক আছে, এইটুকু হচ্ছে কি নিউক্লিয়াসটি ফিমেল প্রোনিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে। ঠিক আছে, 23টি ক্রোমোজোম থাকে। দেখেন এখানে কিন্তু 23 জোড়া না, 23টি ক্রোমোজোম থাকে। এর ভিতরে একটা কি সেক্স ক্রোমোজোম। 23 জোড়া না, কিন্তু 23টা ক্রোমোজোম। 23টি লেখছি স্যার। 23টি ক্রোমোজোম সহ যে পরিপূর্ণ সেল বের হয় তাকে বলা হয়। আমরা তো সংজ্ঞা লিখে ফেলছি। বুঝি না? হ্যাঁ, আমাদের শরীরে টোটাল 23 জোড়া ক্রোমোজোম, তাই না? হ্যাঁ, আমি বলতেছি টোটাল 23 জোড়া ক্রোমোজোম না। যে আমরা একটু আগেরটুকু পড়েন নাই, তার মানে যখন আমাদের সোমাটিক সেল, আমাদের দেহের সেল কত ধরনের? দুই ধরনের। নিউক্লিয়াসের উপর যদি ভিত্তি করে একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ। আদি কোষকে আবার কোনো ভাগ নাই, কিন্তু প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করতেছি। কি কি? একটা হচ্ছে দেহকোষ আর একটা জনন কোষ। দেহকোষে সবসময় কি যতগুলো সেল থাকে, নতুন কোষ তৈরি হলে কি ততগুলো। কারণ দেহকোষে কি হয়, মাইটোসিস কোষ বিভাজন হয়। আর যখন মিওটিক কোষ বিভাজন হয় তখন কি একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, তাই না? আর অপত্য যে কোষগুলো, ওখানে কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে। তাহলে এখানে যদি 23 জোড়া থাকে, ওখানে কি 23টা থাকবে। এই যে অর্ধেক ক্রোমোজোম না, বাকি অর্ধেক ক্রোমোজোম কোথা থেকে আসবে? বাবার শরীর থেকে আসবে। ঠিক আছে, এই দুইটা ক্রোমোজোম এক হলে কি হবে? 23 জোড়াই তৈরি হবে আবার। আচ্ছা, এখানে দেখেন স্ট্রাকচারটা দিয়ে দেওয়া আছে। আপনারা চিত্রটা দিবেন, চিত্রটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, একদম চিত্রের বাইরের অংশে দেওয়া আছে কি গ্রানুলোসা সেল। তাহলে এটা কিন্তু কি আমাদের যে ঠিক আছে, এটা গ্রানুলোসা সেলের একটা নাম। আচ্ছা দেখেন, প্রিভাইটালাইন স্পেস জোনা প্যালিডোসা। এটা আমরা কার কথা বলতেছি? এর আগে যে আমরা বললাম গ্রাফিয়ান ফলিকল, গ্রাফিয়ান ফলিকলের কথা কিন্তু বলতেছি না।
গ্রাফিয়ান ফলিকল থেকে যে ডিমটা বের হয়ে গেল ওই ডিমের আকারগুলো হচ্ছে এটা, ঠিক আছে? ওই ডিমের পার্টগুলো হচ্ছে কি এটা? তাহলে প্রথমে কি থাকবে? গ্রানুলোসাস সেল থাকবে, তারপরে কি বলেন? পেরি 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 ভাইটালিন স্পেস থাকবে, জোনা পেলিডোসা থাকবে, ভাইটালাস থাকবে মানে ভিতরে মেমব্রেনগুলো, নিউক্লিয়াস থাকবে, ফার্স্ট পোলার বডি থাকবে, ঠিক আছে? নেক্সট ওয়ান হচ্ছে বুঝি না। হ্যাঁ না দেখেন স্পেসগুলো আমি একটু দেখা দিচ্ছি। আমরা যদি টোটালটাকে ধরি এরকম করে আছে ধরো, এটা একটা লেয়ার, তাই না? ধরেন এইভাবে আছে, ওকে? বিভিন্ন জায়গায় কি এরকম জোনা পেলিডোসা, ওকে? ভিতরে পোলার বডি, নিউক্লিয়াস, ঠিক আছে? আর অসংখ্য ভাইটালাইন ফ্লুইড। আচ্ছা, একটু আমরা দাগিয়ে নিই। তাহলে এই অংশগুলোকে আমরা কি বলতেছি বলেন? গ্রানুলোসা সেল, তাই না? উপরে যে অংশগুলো থাকে এটাকে আমরা কি বলতেছি? গ্রানুলোসা সেল। এরপরে বলতেছি কি? গ্রানুলোসা সেলের নিচে যে অংশটা, এই যে এটাকে বলতেছি কি? পেরি। পেরি আর পির মধ্যে কিন্তু পার্থক্য আছে। পেরি ভাইটালাইন স্পেস, ভাইটালাইন স্পেস, ডাবল স্পেস। তাহলে এই যে এটা, দেখেন এই যে মাঝখানে যে স্পেসটা দেখতেছেন না, মাঝখানে যে স্পেসটা দেখতেছেন, হ্যাঁ স্পেস। আর এটা হচ্ছে কি? ভাইটালাইন মেমব্রেন। এটা কি? ভাইটালাইন মেমব্রেন। বানান ভুল করতেছি, বলেন না কেন? VITELLIN, আর এটা হচ্ছে VITELLIN, ভাইটালাইন মেমব্রেন। তাহলে দেখেন এই যে ভাইটালাইন মেমব্রেন, একদম ভিতরে যে মেমব্রেনটা, এটার নাম কি? ভাইটালাইন মেমব্রেন, ঠিক আছে? আর এটা কি? গ্রানুলোসা সেল। তাহলে গ্রানুলোসা সেল থেকে ভাইটালাইন মেমব্রেন পর্যন্ত যে সীমানাটা, এটাকে বলা হচ্ছে কি? পেরি ভাইটালাইন স্পেস। ক্লিয়ার হয় না? হ্যাঁ, এই যে মাঝখানের টুকু পেরি ভাইটালাইন স্পেস। এরপরে তো বলছে কি? ভাইটালাস, তার মানে এই যে ভিতরে যে ফ্লুইড, এটার নাম কি বলছে? ভাইটালাস। তার মাঝখানে তো নিউক্লিয়াস আছে, পোলার বডি আছে, আর কি? ভাইটালাইন মেমব্রেন। এই যে মাঝখানে যে অংশে যে মেমব্রেনগুলো থাকে এগুলোকে আমরা কি বলতেছি? ভাইটালাইন মেমব্রেন। এখানে জোনা পেলিডোসা থাকে। দেখেন এই যে জোনা পেলিডোসা কোনগুলো হবে? আমরা যে এখানে বলতেছি গ্রানুলোসা সেল, এই গ্রানুলোসা সেলের নিচে কি থাকবে? জোনা পেলিডোসা থাকবে, ঠিক আছে? এখানে লেখা হয় নাই, কারণ একটা ডিম্বাণু কখনো কি জোনা পেলিডোসা ছাড়া স্বয়ংসম্পূর্ণ না। নম্বর পেজে দেখেন 53 নাম্বার পেজে কি? জোনা পেলিডোসাটাকে বোঝানো হয়েছে। কোনটা? ঠিক আছে, জোনা পেলিডোসা। তার মানে কি? এই যে আমরা যে গ্রানুলোসা সেল দেখতেছি, গ্রানুলোসা সেলের নিচের যে অংশটা থাকবে এটার নাম কি? জোনা পেলিডোসা, ঠিক আছে? এই জোনা পেলিডোসা মেমব্রেনটা ভেদ করতে হবে। ফার্টিলাইজেশনে করি আমরা, সরি পেলুসিডা, জোনা পেলুসিডা। এখানে দেখেন আবারও সেই স্পেসগুলো পাচ্ছেন না? কি বলতেছে? পেরি ভাইটালাইন স্পেস, তাই না? তারপর মেল প্রোনিউক্লিয়াস, তার মানে ওই যে শুক্রাণু থেকে যেটা বের হয়ে আসছে ওটা কি? মেল প্রোনিউক্লিয়াস তৈরি করতেছে। সেকেন্ডারি পোলার বডি, আমরা ফার্স্ট পোলার বডি পেয়েছিলাম, ফার্স্ট পোলার বডি পেলাম না এটাতে? যখন এখানে শুক্রাণু ঢুকবে, অর্থাৎ এটা যখন প্রোনিউক্লিয়াসে পরিণত হবে, এটা যখন প্রোনিউক্লিয়াস, ফিমেল প্রোনিউক্লিয়াস, এটা হচ্ছে মেল প্রোনিউক্লিয়াস, এরা দুইটাই কি হবে? পরস্পরের সাথে এক হবে, ঠিক আছে? তখন আমরা এটাকে কি বলতেছি? সেকেন্ড পোলার বডি। মিওটিকের পরে, মিওটিক সেল ডিভিশনের পর ফিমেল প্রোনিউক্লিয়াস তৈরি হবে, ভাইটালাস তৈরি হবে, ফার্স্ট পোলার বডি কি আছে তখন। এরপরে কি? জোনা পেলুসিডা। এই টার্মগুলা কি একটু মনে রাখতে হবে। জোনা পেলুসিডা কি জিনিস, তারপরে কি ওই
ভাইটালাইন স্পেস কি জিনিস, এগুলো একটু মনে রাখতে হবে। মরুলা কি জিনিস, ব্লাস্টোসিস কি জিনিস, ওভুলেশন কাকে বলে, তারপর সিমেন্টের উপাদানগুলো কি কি, আর দুইটাই শুধু পড়েন। একটা হচ্ছে কি ডিম্বাণু কাকে বলে, ডিম্বাণুর স্ট্রাকচারটা, তারপর আরেকটা দেখেন সিমেন্ট। স্যার আরেকটা প্রশ্ন, হ্যাঁ, এটার সাথে সিমেন্ট কাকে বলে, সিমেন্টের কম্পোজিশন এবং স্পার্মের স্ট্রাকচার। ঠিক আছে, একটা হচ্ছে স্পার্মের স্ট্রাকচার, তাই না? ডিফাইন সিমেন্ট, রাইট ডাউন দ্য composition and characteristics of cement with structure of sperm. ডিফাইন সিমেন্ট, Write down the composition of cement. Write down the composition of cement. কম্পোজিশন Of cement with structure of sperm. Spermer structure. কারণ আমরা এতক্ষণ কি ডিম্বাণুর স্ট্রাকচার বললাম না, আমাদের শুক্রাণুর স্ট্রাকচার বলা লাগবে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার হন, স্যার এখানে কি অফ সিমেন্ট উইথ স্ট্রাকচার অফ ফার্ম, স্পার্ম, স্ট্রাকচার অফ স্পার্ম, বুঝি না? ক্যারেক্টারিস্টিক্সটা বলছিলাম কিন্তু আপনারা লিখতে লিখতে আর লিখলেন না। কম্পোজিশনের সাথে ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়াই দিব, লেখার দরকার না, প্রশ্ন আকারে জানা দরকার। ভাইবা জিজ্ঞেস করুন, স্ট্রাকচার অফ স্পার্ম, এই যে স্পার্মের স্ট্রাকচারটা। আচ্ছা, এইখানে দেখেন এতক্ষণ আমরা যে ডিম্বাণুর স্ট্রাকচার বললাম, এখানে কি দেওয়া আছে, শুক্রাণুর স্ট্রাকচার, ঠিক আছে? আর এখানে কি দেওয়া আছে, সিমেনের কম্পোজিশন। আচ্ছা, সিমেন আর শুক্রাণু এই দুটার মধ্যে পার্থক্য আছে না? সিমেন আর শুক্রাণুর মধ্যে পার্থক্য কি? শুক্রাণু অ্যাবনর্মাল অবস্থায় হয়, বুঝেন? সিমেন মানে হচ্ছে কি, বাংলায় যদি বলি বীর্য, তাই না? স্পার্মের মানে কি, শুক্রাণু। তাহলে দুটো জিনিস আলাদা না? দেখেন, এই শুক্রাণু বাস করে কোথায়, সিমেনের মধ্যে, ঠিক আছে? এখন আমরা তো পুরুষদের কি করি, ভ্যাসেক্টমি করি না? ভ্যাসেক্টমি করলে যৌন মিলনে কিন্তু পুরুষের কি হয়, সিমেন ইজেকশন হয়, বাট ওই সিমেনে কোনো কি থাকে না, শুক্রাণু থাকে না। কারণ শুক্রাণু তৈরি হয় তো টেস্টিসে, টেস্টিস থেকে সে আসে। আর সরি, শুক্রাণু তৈরি হয় টেস্টিস, আর সিমেন তৈরি হয় কোথায়, সেমিনাল ভেসিকলে, যেটা প্রোস্টেটের নিচে থাকে। তাহলে সিমেন এক জায়গায় তৈরি হয়, শুক্রাণু আরেক জায়গায় তৈরি হয়, ঠিক আছে? এখন সিমেনের মধ্যে কি থাকে, শুক্রাণুটা জীবিত থাকে। তার মানে শুক্রাণু মিডিয়া হচ্ছে কি, সিমেন। যদি সিমেন না থাকে, শুক্রাণু কি থাকবে না, জীবিত থাকবে না। ক্লিয়ার? এবং এই শুক্রাণুর পরিমাণটা কি রকম বলছে, 1 ml সিমেনের ভিতরে মিনিমাম 100 মিলিয়ন, ঠিক আছে? অর্থাৎ 100 থেকে 150 কোটি, ঠিক আছে, 100 থেকে 150 কোটি। ওকে, এই দুইটা আপনারা জাস্ট পড়ে আসেন, ঠিক আছে? এখানে দেখেন ক্যারেক্টারগুলো দুই রকম বলে দিছে সিমেনের। একটা হচ্ছে শুক্রাণু মানে স্পার্ম রিলেটেড বিষয়গুলো ফ্লুইড, আরেকটা হচ্ছে কি সেমিনাল ভেসিকল থেকে তৈরি হওয়া ফ্লুইড। এই ফ্লুইডে কি থাকে আর এই ফ্লুইডে কি কি থাকে, একটু মনে রাখলে হবে। সিমেনের মূল অংশ কি, শুক্রাণু। শুক্রাণু সিমেনের কত পার্সেন্ট, অনলি 10%, আর বাকি সবগুলো কিন্তু অন্যান্য উপাদান। তাহলে আপনাকে পড়তে হবে ওভাম কাকে বলে, ওভামের স্ট্রাকচার কি, সিমেন কাকে বলে, সরি সিমেন কাকে বলে, সিমেন কাকে বলে, সিমেনের কম্পোজিশন কি, স্পার্মের স্ট্রাকচার কি, ঠিক আছে? এগুলো পড়লে আমরা কোথায় যেতে পারবো, ফার্টিলাইজেশনে যেতে পারবো। এগুলো পড়লে আমরা ইমপ্লান্টেশন আর এমব্রায়োতে যেতে পারবো, ঠিক আছে? আরেকটা বিষয় বলি, মেনস্ট্রুয়াল সাইকেলটা বারবারই বলতেছি, এটা পরীক্ষাতেও আসবে, এটা একদম বেসিক। এটা না পারলে এদিকে আসাটাই কঠিন ব্যাপার আপনার জন্য। ওকে, তাহলে নেক্সট ক্লাসে এটুকু বলা থাকবে।